মোহাম্মদ ঘুরির ভারত অভিযান। পশ্চিম আফগানিস্তানের গজনি ও হেরাটের মধ্যবর্তী স্থানে ১০,০০০ ফুট উঁচুতে ঘুর অঞ্চলে অবস্থিত। ঘুর রাজ্যের আদি বাসিন্দারা ছিল মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী কষ্ট সহিষ্ণু পার্বত্য জাতি। ঘুর দেশ প্রসিদ্ধ ছিল ভালো ইস্পাত ও ইস্পাতের অস্ত্র, ভালো জাতের যুদ্ধের ঘোড়া ও কৃতদাসের জন্য। এই দেশের গম ও বিভিন্ন ফলের চাষ হতো। আলাউদ্দিন হোসেনকে ঘুর রাজ্যের প্রথম সুলতান বলে মনে করা হয়। ঘুর রাজ্যের অধিপতি গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরি। তার ভাই ছিলেন শিহাবুদ্দিন বা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। ইনি ভারত ইতিহাসে মোহাম্মদ ঘুরি নামে সমধিক পরিচিত। ১১৭৩ খ্রিস্টাব্দে ঘুর অধিপতি গিয়াসউদ্দিন মোহাম্মদ গজনি অধিকার করে ছোট ভাই মুইজউদ্দিনকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত করেন। অগ্রজ গিয়াসউদ্দিনের মৃত্যুর পর ১২৩০ খ্রিস্টাব্দে মুইজউদ্দিন ঘুর রাজ্যের সিংহাসনে বসেন। মোহাম্মদ ঘুরির ভারত অভিযান সম্পর্কে জানতে সাহায্য করে এমন গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল: মিনহাজ উদ্দিন সিরাজ রচিত তবাকাত-ই-নাসিরি, হাসান নিজামি রচিত তাজ-উল-মাসির ও মোহাম্মদ কাসিম ফিরিস্তা রচিত তারিখ-ই-ফিরিস্তা এবং চাঁদ বরদৈ রচিত পিতৃরাজ রাস প্রভৃতি। উচ্চাকাঙ্ক্ষী ও যুদ্ধভিলাষী মোহাম্মদ ঘুরি ভারত বিজয়ের উদ্দেশ্যে প্রথম ভারত অভিযান শুরু করেন ১১৭৫ খ্রিস্টাব্দে মুলতান অভিযানের মধ্য দিয়ে। এখান থেকে তিনি কারমাথিয়ানদের পরাজিত করেন। এরপর সিন্ধু অধিকার করে সেনাপতি নাসিরুদ্দিন কুবাচাকে সিন্ধুর শাসনকর্তা নিযুক্ত করেন। ১১৭৮ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি গুজরাটের রাজধানী আনহিলওয়াড়া বা পাটন আক্রমণ করে চালুক্য বংশীয় ভীমদেব এর কাছে পরাস্ত হন। মোহাম্মদ ঘুরি ১১৭৭৯ খ্রিস্টাব্দে পেশোয়ার, ১১৮৫ খ্রিস্টাব্দে সিয়ালকোট এবং ১১৮৮ খ্রিস্টাব্দে লাহোর জয় করেন। ১১৯১ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করলে চৌহান রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে প্রথম তরাইনের যুদ্ধে পরাজিত হন। পৃথ্বীরাজের সেনাপতি গোবিন্দরাও এর আক্রমণে মোহাম্মদ ঘুরি আহত হন। এই খলজি সেনাপতি আহত মোহাম্মদ ঘুরিকে নিজ ঘোড়ার পিঠে বসিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে মোহাম্মদ ঘুরি প্রাণ রক্ষা করেন। ১১৯২ খ্রিস্টাব্দে পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের বিরুদ্ধে দ্বিতীয় তরাইনের যুদ্ধে লিপ্ত হন এবং জয়লাভ করেন। পৃথ্বীরাজ নিজে তুর্কি সেনাদের হাতে বন্দী হন। দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভের পর সামান্য সরস্বতী ও হানসি দুর্গ এবং আজমির মোহাম্মদ ঘুরি দখল করে নেন। দ্বিতীয় তরাইনের যুদ্ধকালে মোহাম্মদ ঘুরির অভিযানে প্রায় ১,২০,০০০ সৈন্য ও ৩ জন বিশ্বস্ত সেনাপতি যথা কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন কুবাচা ও তাজউদ্দিন ইলদুজ ছিলেন। তরাইনের যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি তার বিজিত অঞ্চলের দায়িত্ব কুতুবউদ্দিন নামক এক বিশ্বস্ত অনুচরের হাতে অর্পণ করে গজনি প্রত্যাবর্তন করেন। ১১৯৪ খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় ভারতে এসে কনৌজের গাহরওয়াল নৃপতি জয়চাঁদকে চাঁদবারের যুদ্ধে পরাজিত করে কনৌজ অধিকার করেন। এরপর বারাণসী, গোয়ালিয়র দুর্গ ১১৯৫ খ্রিস্টাব্দে জয় করে তিনি গজনি ফিরে যান। কুতুবউদ্দিনের মতামত মোহাম্মদ ঘুরির অন্যতম অনুচর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বিহার ১২০৩ খ্রিস্টাব্দে ও বঙ্গদেশ ১২০৫-৬ এর জয়লাভ করেন। পুরো ভারতে তুর্কি আধিপত্য বিস্তার
তার এই কৃতিত্ব বখতিয়ার খলজির। মোহাম্মদ ঘুরি 1205 খ্রিস্টাব্দে শেষবারের মতো ভারতে আসেন। তিনি বিদ্রোহী খক্কর উপজাতিকে দমন করার জন্য পাঞ্জাবের কাংড়া ও কাশ্মীর সীমান্তে অবস্থান করেন। এটি ছিল তার শেষ ভারত অভিযান। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি সিন্ধু ও খোক্কর 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি সিন্ধু খোক্কর বা ইসলামিয়া সম্প্রদায়ের গুপ্ত ঘাতকের হাতে নিহত হন। বখতিয়ার খলজির আলীমর্দান বখতিয়ার খলজিকে আলীমর্দান খলজি নামক এক ব্যক্তি নিহত করেন। মোহাম্মদ ঘুরি মৌলানা ফখরউদ্দিন রাজা ও নিজামী উরুজির মতো পণ্ডিতের পৃষ্ঠপোষক ছিলেন। দিল্লি সুলতানির প্রতিষ্ঠা, দ্য ফাউন্ডেশন অফ দ্য দিল্লি সুলতানেট। সুলতানের কর্তৃত্বাধীন অঞ্চল সুলতানি নামে পরিচিত হতো। সুলতানের কর্তৃত্বাধীন অঞ্চল সুলতানি নামে পরিচিত হতো। দিল্লিকে কেন্দ্র করে মধ্যযুগের ভারতে সুলতানি শাসন পরিচালিত হওয়ার সুবাদে এটি দিল্লি সুলতানি নামে পরিচিত ছিল। দিল্লি সুলতানের প্রথম যে বংশ রাজত্ব করেন সে মামলুক বংশ বা দাস বংশ। দ্য মামলুক স্লেভ ডাইনেস্টি রাজত্ব করে 1206 থেকে নিয়ে 1290 পর্যন্ত। তো মামলুক বংশের বা দাস বংশের প্রথম যিনি শাসন করেন তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানি সাম্রাজ্যের শাসন করেন 1206 থেকে নিয়ে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোহাম্মদ ঘুরির কৃতদাসদের মধ্যে প্রধান কৃতদাসদের মামলুক বলা হয়। মামলুক কথার অর্থ হলো স্বাধীন পিতার মাতার সন্তান যদি দাসে পরিণত হয় তাকে মামলুক বলে, অন্য মতে স্বীয় অধিকারভুক্ত। তুর্কিস্তানের আইবক নামক উপজাতি পরিবারে কুতুবউদ্দিনের জন্ম হয়। বাল্যকালে কুতুবউদ্দিন নিশাপুরে গাজী ফখরউদ্দিন আব্দুল আজিজ কুকির কাছে দাস হিসাবে বিক্রি হন। কাজীর মৃত্যুর পর তার পুত্ররা কুতুবউদ্দিনকে মোহাম্মদ ঘুরির কাছে বিক্রি করেন। তুর্কি ভাষায় আবুক কথার অর্থ হলো যারা চাঁদের মতো সুন্দর। অন্য মতে আইবক কথার অর্থ হলো দাস। দক্ষিণ মোহাম্মদ ঘুরির ভারত বিজয়কালে কুতুবউদ্দিন আইবক ছিলেন তার দক্ষিণ হস্ত। তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি সামরিক প্রতিভার পরিচয় দেন। মোহাম্মদ ঘুরি গজনি প্রত্যাবর্তন করলে কুতুবউদ্দিন মিরাট, রণথম্বর, দিল্লি, বুলন্দর শহর, হানসি প্রভৃতি স্থান জয় করেন। দ্বিতীয়বার ঘুরি ভারত ত্যাগের পর কুতুবউদ্দিন আইবক গুজরাট, বুন্দেলখণ্ড, কালিঞ্জর, মাহবা ও খাজুরাহ জয় করেন 1192 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে। ডক্টর হাসান নিজামীর মতে আইবক ছিলেন প্রধানত সামরিক নায়ক। কুতুবউদ্দিন আইবক নিজ নামে ক্ষুদ্র পাঠ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রবর্তন কোনোটাই করেননি। অপুত্রক মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার অন্যতম কৃতদাস ও বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে স্বাধীন দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন। তিনি আপাতত মালিক বা সিবা সালার উপাধি গ্রহণ করেন। শুধুমাত্র কৃতদাস হওয়ার জন্য কুতুবউদ্দিন আইবক সিংহাসন আরোহণকালে 1206 খ্রিস্টাব্দে নিজেকে সুলতান রূপে ঘোষণা করতে পারেননি। তদানীন্তন গজনির শাসক গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ তাকে হিন্দুস্তান শাসনের ছাড়পত্র পাঠালে তিনি দিল্লির সুলতান রূপে স্বীকৃতি লাভ করেন।
1208 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির বংশধর গিয়াসউদ্দিন ঘুরি কুতুবউদ্দিন সুলতান উপাধি 1208 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির বংশধর গিয়াসউদ্দিন ঘুরি কুতুবউদ্দিনকে সুলতান উপাধি দেন এবং তাকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং কুতুবউদ্দিন স্বাধীন ও সার্বভৌম সুলতান রূপে পরিগণিত হন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উচকা পীর নামক জৈনিক মুসলিম সন্তের স্মৃতির উদ্দেশ্যে দিল্লির উপকণ্ঠে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন 1199 খ্রিস্টাব্দে। এটির নির্মাণ কাজ শেষ হলে সুলতান ইলতুৎমিশ 225 ফুট উঁচু 4 তলা বিশিষ্ট এই মিনারের তার আগে খুতবাটা বলে দিই। খুতবা আসলে কি? খুতবা কথাটির প্রকৃত অর্থ হলো ভাষণ বা বক্তৃতা। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবার দুপুরের নামাজ বা জোহরের নামাজের পর সকলের সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করেন। ওই খুতবায় সমকালীন খলিফা ও সুলতানের নাম উল্লেখের মধ্য দিয়ে উক্ত সুলতান যে খলিফার অনুমোদন ক্রমে নিয়মমাফিক সুলতান হয়েছেন তা বারংবার সর্বসমক্ষে জানান দিত। সহজভাবে বলা হয় যে খুতবা পাঠ হলো সুলতানের নামে প্রকাশ্যে ধর্মোপদেশ আবৃত্তি করা। কুতুবউদ্দিন আইবক ব্যতীত দিল্লির অপরাপর সুলতানগণ সকলেই নিজ নামে খুতবা পাঠ করতেন। 225 ফুট উঁচু 4 তলা বিশিষ্ট এই মিনারের চতুর্থ তলাটি বজ্রঘাতে ভেঙে পড়লে ফিরোজ শাহ তুগলক দুটি ছোট ছোট তোয়াল নির্মাণ করে এর সংস্কার করেন। এর উচ্চতা দাঁড়ায় 240 ফুট, মতান্তরে 238 ফুট বা 71.4 মিটার। কুতুবউদ্দিন আইবক দানশীলতার জন্য লাখবক্স বা লক্ষ দাতা নামে পরিচিত। কুতুবউদ্দিনের আমলে নির্মিত দুটি প্রাচীনতম নিদর্শন হলো দ্বিতীয় তরানের যুদ্ধের পর জৈন মন্দির ভেঙে কোয়াত-উল ইসলাম মসজিদের নির্মাণ। 2 নম্বর আজমিরের একটি বৌদ্ধ মঠ ও সংস্কৃত পাঠ কেন্দ্রকে পরিবর্তিত করে আড়াই দিনকা ঝোপড়া নির্মিত হয়। কুতুবউদ্দিন আইবকের উদ্যোগে ভারতে ইন্দো ইসলামিক স্থাপত্যের সূচনা ঘটে। কুতুবউদ্দিন আইবককে ভারতবর্ষে মুসলিম বিজয়ের অন্যতম পথিকৃৎ হিসেবে বর্ণনা করেছেন ডক্টর ঈশ্বরী প্রসাদ। তারিখ-ই-মোবারক শাহী গ্রন্থের রচয়িতা রুকনুদ্দিন ও তাজুল মাসির গ্রন্থের লেখক হাসান নিজামী তার রাজসভা অলঙ্কৃত করেন। লাহোর ছিল কুতুবউদ্দিন আইবকের প্রথম রাজধানী। পরবর্তীকালে তিনি দিল্লিতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। কুতুবউদ্দিনের মৃত্যুর পর লাহোরের মালিকগণ কুতুবউদ্দিনের পুত্র আরাম শাহকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন। যদিও আরাম শাহ কুতুবউদ্দিনের পুত্র কিনা এই সম্পর্কে বিতর্ক রয়েছে। 1209 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন গজনি আক্রমণ করে দখল করে নেন, কিন্তু গজনির জনগণ তার ব্যবহারে বিরক্ত হয়ে তাজউদ্দিন ইলদুজকে আহ্বান করলে মাত্র 40 দিনের মধ্যে তিনি দিল্লি প্রত্যাবর্তন করেন। কুতুবউদ্দিন আইবকের শ্বশুর ছিলেন তাজউদ্দিন ইলদুজ। কুতুবউদ্দিনের ভগিনীকে নাসিরউদ্দিন কুবাচার সঙ্গে বিবাহ দেওয়া হয়। আইবকের কন্যার সঙ্গে তুর্কি দাস সেনাপতি ইলতুৎমিশের বিবাহ হয়। কুতুবউদ্দিন আইবক 1210 খ্রিস্টাব্দে লাহোরে চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান এবং লাহোরে তার দেহ সমাধিস্থ করা হয়। তাহলে কুতুবউদ্দিন
কুতুবউদ্দিনের দেহ লাহোরে সমাধিস্থ করা হয়। কুতুবউদ্দিনের লাহোরে কবর রয়েছে। অনেকে প্রথম পর্বে দিল্লি তুর্কি সুলতানদের ইলবারি তুর্কি বলে অভিহিত করেছেন, কিন্তু কুতুবউদ্দিন আইবক বা আরাম শাহ এরা দুজনেই ইলবারি তুর্কি ছিলেন না। ইলতুৎমিশ সে সময় থেকেই 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলবারি তুর্কি সুলতানরা দিল্লি ক্ষমতাসীন ছিলেন। আরাম শাহ কুতুবউদ্দিনের পরে দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ। দুর্ঘটনায় কুতুবউদ্দিনের মৃত্যু হলে লাহোরের মালিক বা উচ্চ তুর্কি কর্মচারীরা কুতুবউদ্দিনের পুত্র আরাম শাহকে লাহোরের সিংহাসনে বসান। আরাম শাহের অকর্মণ্যতায় নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্যে সর্বত্র অরাজকতা বিশৃঙ্খলা দেখা দিলে দিল্লির আমির উমরাগণ কুতুবউদ্দিনের জামাতা ও বদাউন প্রদেশের শাসনকর্তা ইলতুৎমিশকে সিংহাসনে বসার আহ্বান জানান। 1211 খ্রিস্টাব্দে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ইলতুৎমিশ দিল্লি অভিমুখে অগ্রসর হন এবং আরাম শাহকে পরাজিত ও বন্দী করে দিল্লির সিংহাসনে বসেন। আরাম শাহ মাত্র 8 মাস সিংহাসনে বসেন। ইলতুৎমিশ এরপর আরাম শাহের পরে ইলতুৎমিশ সিংহাসনে বসেন। 1211 খ্রিস্টাব্দ থেকে 1234 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। ইলতুৎমিশ ছিলেন তুর্কিস্তানের ইলবারি গোষ্ঠীর এলম খানের পুত্র ও কুতুবউদ্দিন আইবকের ক্রীতদাস ও জামাতা। ইলতুৎমিশের আমল থেকে ইলবারি তুর্কি শাসন আরম্ভ হয়। 1211 খ্রিস্টাব্দে দিল্লির অধীশ্বর হন। ইলতুৎমিশ কথার অর্থ হলো সাম্রাজ্যের পালনকর্তা। ইলতুৎমিশ কথার অর্থ হলো সাম্রাজ্যের পালনকর্তা, মেইনটেইনার অফ কিংডম। কোন ঐতিহাসিক ইলতুৎমিশকে দিল্লির সুলতানি অবৈধ দখলদার বললেও ডক্টর আর.পি. ত্রিপাঠী এই বক্তব্যের বিরোধিতা করেন। বন্দেগান-ই-চেহেলগানি কথার অর্থ হলো 40 জন সেবক বা বান্দা বা অনুগামী। ইলতুৎমিশের রাজত্বকালে তার বাছাই করা 40 জন ক্রীতদাসের একটি গোষ্ঠী বন্দেগান-ই-চেহেলগানি বা 40 চক্র নামে পরিচিত ছিল। এরা ছিল ত্রয়োদশ শতকের সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। সুলতান হওয়ার পূর্বে গিয়াসউদ্দিন বলবনও 40 চক্রের একজন প্রভাবশালী সদস্য ছিলেন। ইলতুৎমিশের আমলে এদের উত্থান ঘটলেও গিয়াসউদ্দিন বলবনের আমলে 40 চক্র বা বন্দেগান-ই-চেহেলগানি ধ্বংস করা হয়। ইলতুৎমিশের সিংহাসন আরোহণের কালে তার 3 জন প্রধান শত্রু ছিলেন: গজনির শাসক তাজউদ্দিন ইলদুজ, মুলতানের শাসক নাসিরউদ্দিন কুবাচা, বাংলাদেশের শাসক আলী মর্দান খলজি। কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশের গুণে মুগ্ধ হয়ে বুলন্দর শহর ও বদায়ুনের ইকতাদাররূপে তাকে নিয়োগ করেছিলেন। ইলতুৎমিশের রাজত্বকালে 1221 খ্রিস্টাব্দে তিনি দুর্ধর্ষ মুঘল নায়ক চেঙ্গিস খাঁকে সুকৌশলে বিতাড়িত করে দিল্লি সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন। ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। চেঙ্গিস খাঁ এর আক্রমণে ভিত খারাজিম প্রদেশের বা খিবার অধিপতি জালালউদ্দিন মঙ্গবরণী ইলতুৎমিশের আশ্রয় প্রার্থী হয়েছিলেন। ইলতুৎমিশ আশ্রয় দিতে অস্বীকার করলে তিনি পারস্যে চলে যান। 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ বাগদাদের খলিফা আল মুনতাসির বিল্লাহের কাছ থেকে সুলতান-ই-আজম বা মহান সুলতান উপাধি নেন। তিনি ইলতুৎমিশকে দুরবাজ খিলাত পাঠান। ইলতুৎমিশ খলিফার প্রতি কৃতজ্ঞতাবশত নিজেকে খলিফার সেনাপতি বলে অভিহিত করেন। 1225 খ্রিস্টাব্দে আলী মর্দানের পুত্র হিসামউদ্দিন গিয়াসউদ্দিন এর বিরুদ্ধে অভিযান প্রেরণ করলে ইয়াজ তার বশ্যতা মেনে নেন। ইলতুৎমিশের জ্যেষ্ঠ পুত্র নাসিরউদ্দিন অযোধ্যার শাসক ছিলেন।
তিনি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন এবং তাকে পরাজিত ও নিহত করেন। ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানি প্রথম রূপমুদ্রা 175 গ্রাম চালু করেন। ইলতুৎমিশ সর্বপ্রথম ভারতে খাঁটি আরবীয় মুদ্রা অনুকরণে উপমুদ্রা তঙ্কা ও তামার মুদ্রা জিতল চালু করেন। ইলতুৎমিশ সর্বপ্রথম ভারতে খাঁটি আরবীয় মুদ্রা অনুকরণে রূপমুদ্রা তঙ্কা রূপার মুদ্রা তঙ্কা ও তামার মুদ্রা জিতল চালু করেন। ইলতুৎমিশ মুদ্রায় আরবি লেখা প্রবর্তন করেন। মুদ্রা বিশেষজ্ঞ নেলসন রাইটের মতে দিল্লি মুদ্রা ব্যবহার ইতিহাসে ইলতুৎমিশের রাজত্বকালের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মধ্যযুগে দিল্লি নগরী প্রধান স্থপতি ইলতুৎমিশ কুতুব মিনারে নির্মাণ কার্য সমাপ্ত করেন। সমাপ্তিকালে এর উচ্চতা ছিল 225 ফুট। তবাকাত-ই-নাসিরি গ্রন্থের লেখক মিনহাজ উদ্দিন সিরাজ উল মুলুক ইসামি, নিজাম উল মুলুক জুনাইদি প্রমুখ ইলতুৎমিশের দরবারে ছিলেন। 1234 খ্রিস্টাব্দে 29 এপ্রিল ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন। ইলতুৎমিশ ছিলেন একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলমান, তাই শিয়াদের প্রতি তিনি ছিলেন খুব কঠোর। ইলতুৎমিশের জীবিতকালেই তার প্রিয় ও সুযোগ্য পুত্র নাসিরউদ্দিন মুহাম্মদ মারা যান 1229 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশের রাজত্বকালে অন্যান্য পুত্ররা অযোগ্য হওয়ায় তিনি কন্যা রাজিয়াকে উত্তরাধিকার মনোনীত করেন। ইলতুৎমিশের জীবনে শেষ অভিযান ছিল সিন্ধু সাগর দোয়াব অঞ্চলের পার্বত্য রাজ্য বানিয়ানের বিরুদ্ধে। সাতান্ধ অভিজাতগণ ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজকে 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসান। মাত্র 7 মাস তিনি রাজত্ব করেন। ফিরোজের দুর্বল শাসনের সুযোগে প্রশাসনের উপর সর্বময় কর্তৃত্ব শুরু করেন তার মাতা শাহ তুরকান। রাজিয়া সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে শাহ তুরকান কারাগারে বন্দী হন এবং রুকনুদ্দিন দিল্লির প্রবর্তন করলে তাকে বন্দী করে হত্যা করা হয় 1236 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে। ইকতা কি? আক্ষরিক অর্থে ইকতা বলতে অংশ বা ভাগকে বুঝায়। মধ্য এশিয়ার ইসলামী সাম্রাজ্য সামরিক অভিজাতদের নির্দিষ্ট সময়ের জন্য ইকতা দেওয়া হতো। ইলতুৎমিশ ভারতে ইকতা ব্যবস্থার প্রচলন করেন। ইকতার প্রাপককে ইকতাদার বা মাকতি বলা হতো। কখনো কখনো তারা ওয়ালি বা ওয়ালিয়ত নামে পরিচিত হতেন। কর সংগ্রহ, সৈন্য সরবরাহ ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালনের বিনিময়ে সুলতান ইকতাদারদেরকে নঙ্গদের বেতনের পরিবর্তে ইকতা বা ভূমি দান করতেন। ইকতার অন্তর্ভুক্ত জমির স্বত্ব ছিল রাষ্ট্রের, ইকতাদারের নয়। ভারতে বংশানুক্রমিক ইকতা ব্যবস্থার প্রবর্তক ছিলেন সুলতান ফিরোজ শাহ তুঘলক। মুঘল আমলে জাগির ব্যবস্থা এরই সমপর্যায়ভুক্ত ছিল। সুলতান রাজিয়া দিল্লি সিংহাসনে রাজত্ব করেন 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতবর্ষের সুলতানি শাসনের ইতিহাসে রাজিয়াই প্রথম ও শেষ নারী যিনি দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন 1236 খ্রিস্টাব্দে। তিনি প্রায় সাড়ে তিন বছর রাজত্ব করেন। তার প্রকৃত নাম রজিউত উদ্দিন। তার মাতার নাম ছিল সুলতানা তুর্কমান খাতুন। রাজিয়াই ছিলেন প্রথম মহিলা শাসক যিনি দিল্লির উপজাতদের নাগরিকদের সমর্থনে সিংহাসনে বসেন। রাজিয়ার স্বামী ছিলেন কুতুবউদ্দিন মালিক আলতুনিয়া, যিনি সিরহিন্দের শাসনকর্তা ছিলেন। রাজিয়ার প্রিয় পাত্র ও প্রধান সেনাপতি ছিলেন জামালউদ্দিন ইয়াকুব নামক এক জৈনেক হাবসি, যাকে আলতুনিয়া হত্যা করেন। জামালউদ্দিন
ইয়াকুবের পদমর্যাদা ছিল আমির ই আখুর, অশ্বারোহী বাহিনীর প্রধান। আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার অধিবাসীদের হাবশি বলা হতো। রাজিয়ার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন লাহোরের শাসনকর্তা কবির খান 1240 খ্রিস্টাব্দে। রাজিয়া তার দরবারে পুরুষের বেশে কাব্বা অর্থাৎ চাদর ও কুলাহ বা মাথায় তাজ পরে রাজকার্য করতেন। সুলতান রাজিয়া 54 গ্রেন ওজনের বিলন মুদ্রা চালু করেন। তার এক পিঠে ঘোড়সওয়ার প্রতীক, অপর পিঠে রানীর অভিধা সহ আরবি ভাষার নাম লেখা হতো। তুর্কি ভাষায় সুলতানা কথার অর্থ হলো সুলতানের পত্নী, কিন্তু রাজিয়া সুলতানা ছিলেন না। রাজিয়াকে তুর্কি আমিররা চক্রান্ত করে কৈথালের নিকট পিপল গাছের নিচে হত্যা করেন। রাজিয়াকে সিংহাসনচ্যুত ও নিহত করে তুর্কি আমিররা ইলতুৎমিশের তৃতীয় পুত্র মুইজউদ্দিন বাহরাম শাহকে 1240 খ্রিস্টাব্দে সিংহাসন বসায়। কিন্তু তারা ক্ষমতা দখলে সচেষ্ট হলে অভিজাতদের মধ্যে প্রধান ইখতিয়ারউদ্দিন আইতিগিনকে বাহরাম শাহ নিহত করেন। তবে 1242 খ্রিস্টাব্দে অভিজাতদের চক্রান্তে বাহরাম শাহ নিহত হন। বাহরাম শাহের পর দিল্লি সিংহাসনে বসেন রুকনুদ্দিন ফিরোজ শাহের পুত্র এবং ইলতুৎমিশের পৌত্র আলাউদ্দিন মাসুদ শাহ। 1242 থেকে 1246 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। আলাউদ্দিন মাসুদ শাহের পরবর্তী চল্লিশ চক্রের নায়ক বলবনের সহায়তায় ইলতুৎমিশের মতান্তরে পৌত্র 1246 খ্রিস্টাব্দে 10 জুন নাসিরউদ্দিন মাহমুদ শাহ দিল্লি সিংহাসনে বসেন। দীর্ঘকাল ধরে ঐতিহাসিকরা তাকে ইলতুৎমিশের পুত্র বলে মনে করত, কিন্তু সম্প্রতি ডক্টর কে এ নিজামী ও ফিরিস্তা মিনহাজ ও ইসলামীর রচনায় প্রমাণিত হয়েছে যে তিনি ছিলেন ইলতুৎমিশের জ্যেষ্ঠ পুত্র নাসিরউদ্দিন মুহাম্মদের পুত্র অর্থাৎ ইলতুৎমিশের পৌত্র। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ অবসর সময়ে কোরআন নকল করতেন। তিনি ধর্মপ্রাণ ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। 1265 খ্রিস্টাব্দে নিঃসন্তান নাসিরউদ্দিনের মৃত্যুর পূর্বে তিনি বলবনকে দিল্লির সুলতান রূপে মনোনীত করে যান। মিনহাজ-উস-সিরাজ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের সভায় ছিলেন এবং তার তবাকাত-ই-নাসিরি গ্রন্থটি সুলতান নাসিরউদ্দিনের নামে উৎসর্গ করা হয়। সুলতান গিয়াসউদ্দিন বলবন তিনি রাজত্ব করেন 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। গিয়াসউদ্দিন বলবনের বাল্য নাম ছিল বাহাউদ্দিন। বসরার খাজা জামালউদ্দিন বাহাউদ্দিনকে দাস হিসেবে ক্রয় করে পরবর্তী সময় ইলতুৎমিশের নিকট বিক্রি করে দেন। বলবন প্রথম জীবনে একজন ক্রীতদাস এবং ভিস্তিওয়ালা ছিলেন। তার কর্মদক্ষতায় পৃথক ইলতুৎমিশ তাকে ক্রীতদাস রূপে ক্রয় করেন ও পরে আমির-ই-শিকার পদে নিয়োগ করেন। আরও পরে তুর্কিন-ই-চাহেলগান এর সদস্য মনোনীত করেন এবং নিজ কন্যার সঙ্গে তার বিবাহ দেন। 1263 খ্রিস্টাব্দে 34 বছর বয়সে সুলতান নাসিরউদ্দিনের মৃত্যু হলে তার প্রধানমন্ত্রী ও শ্বশুর উলুগ খাঁ গিয়াসউদ্দিন বলবন নাম ধারণ করে দিল্লি সিংহাসনে বসেন। বলবনের সাম্রাজ্যের ভিত্তি সেনাবাহিনীর উপর নির্ভর ছিল। তিনি বন্দিগান-ই-চেহেলগানির মধ্যমণি হওয়া সত্ত্বেও তার রাজত্বকালে তিনি এদের ধ্বংস করেছিলেন। এক্ষেত্রে তিনি তার নিকটাত্মীয় শের খাঁকে বিষ প্রয়োগে হত্যা করেন। গিয়াসউদ্দিন বলবন দিল্লি ও তার সন্নিকটস্থ অঞ্চল মেওয়াটি দস্যুদের দমন করেন। গিয়াসউদ্দিন বলবন মেওয়াটি দস্যুদের দমন করেন। এক্ষেত্রে তিনি রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেন। এমনকি তিনি শাসন কার্যেও রক্ত ও লৌহ নীতি অনুসরণ করেন।
1268 খ্রিস্টাব্দ থেকে 69 খ্রিস্টাব্দ বলবন জাদ ও লবণ পর্বত অঞ্চলে সল্ট রেঞ্জ অভিযান চালিয়ে বিদ্রোহী খক্কর উপজাতিকে দমন করেন। গিয়াসুদ্দিন বলবন নরপতিত্বে ও আদর্শের ক্ষেত্রে ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজা ও প্রাচীন পারস্যিক সাসানীয় রাজবংশের ঐশ্বরিক অধিকার তত্ত্বকে অনুসরণ করেছিলেন। গিয়াসুদ্দিন বলবন নায়েবত ই খুদাই বা এবং জিলিল্লাহ বা ঈশ্বরের ছায়া বলে নিজেকে ঘোষণা করেন। বলবন তার কনিষ্ঠ পুত্র বুখ বা খানকে বলেছিলেন রাজপথ স্বৈরাচারের প্রতিমূর্তি। গিয়াসুদ্দিন বলবন পারস্যিক রীতি অনুসারে সুলতানের সম্মুখে আসার সময় সিজদা অর্থাৎ নতজানু হয়ে প্রণাম ও পায়বস অর্থাৎ সিংহাসন পদচুম্বনের নিয়ম প্রবর্তন করেন। গিয়াসুদ্দিন বলবন বারিদ নামক গুপ্তচর সংস্থা চালু করেছিলেন ও দরবারে নওরাজ প্রথা চালু করেন। গিয়াসুদ্দিন বলবন বারিদ নামক গুপ্তচর সংস্থা চালু করেছিলেন এবং দরবারে নওরাজ প্রথা চালু করেন। বলবন উত্তর সীমান্তের মুলতান এবং সীমানার দায়িত্ব দেন পুত্র মোহাম্মদ ও বুখ বা খানের উপর। বলবনের প্রিয় পুত্র ছিলেন যুবরাজ মোহাম্মদ, যিনি মঙ্গল যুদ্ধে মুঘল সেনাপতি তৈমুর খাঁ এর হাতে নিহত হন 1286 খ্রিস্টাব্দে। বলবন প্রাচীন পারস্যিক বীর খাকন আফরাসিয়া বের বংশধর বলে নিজেকে দাবি করতেন। বলবন সেনা নিয়োগকর্তা ও শৃঙ্খলা রক্ষাকর্তার উপাধি নেন দেওয়ান ই আর্জ। বলবন সেনা নিয়োগকর্তা ও শৃঙ্খলা রক্ষাকর্তার উপাধি দেন দেওয়ান ই আর্জ। বলবনের সময় বাংলার তুঘরিল খাঁ বিদ্রোহ করেছিলেন। বলবনের কনিষ্ঠ পুত্র ছিলেন মুখবা খাঁ, যিনি বলবন কর্তৃক 1281 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর নিযুক্ত হন। বলবন ইকতাদারদেরকে কর ফাঁকির প্রবণতা রুখতে এবং ইকতার হিসাবপত্র পরীক্ষা করার জন্য খোয়াজা নামক কর্মচারী নিয়োগ করেন। বলবন মঙ্গল আক্রমণ প্রতিরোধে ভাতিন্দা, সুনাম ও সামান্য দুর্গগুলির সংস্কার করেন। এছাড়া বলবন ইরান পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গল শাসক হলাগু এর নিকট দূত প্রেরণ করেন। হলাগুও দিল্লিতে দূত পাঠান, তা সত্ত্বেও তিনি মঙ্গল আক্রমণ বন্ধ করতে পারেননি। বলবনের কোনো গঠনমূলক প্রতিভা ছিল না, কথা বলছেন ডক্টর অবন্তিলাল শ্রীবাস্তব। একজন মহান যোদ্ধা, শাসক, রাষ্ট্রবিদ, যিনি সংকট মুহূর্তে শিশু সুলতানি রাজ্যকে রক্ষা করেছিলেন, ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন। বলবনের সহকবি আমির খসরু সেতার আবিষ্কার করেছিলেন। বলবনের সহকবি আমির খসরু সেতার আবিষ্কার করেছিলেন। ঐতিহাসিক হাসান নিজামী এবং কবি ও ঐতিহাসিক আমির খসরু, যিনি হিন্দুস্থানের তোতা পাখি নামে সুপরিচিত, তিনিও বলবনের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। বলবনের রাষ্ট্র প্রজ্ঞার অভাব ছিল, তা সত্ত্বেও তাকে অন্যতম শ্রেষ্ঠ তুর্কি নায়ক বলা যায়, এই কথা বলছেন ডক্টর কে.এ. নিজামী। বলবন সামরিক বিভাগকে সুগঠিত করার জন্য ইমাদ উল মুলুক নামে এক সুযোগ্য ব্যক্তিকে সামরিক বিভাগের মন্ত্রী আর.জি. মামালিক নিযুক্ত করেন। বলবন সামরিক বিভাগকে সুগঠিত করার জন্য ইমাদ উল মুলুক নামে এক সুযোগ্য ব্যক্তিকে সামরিক বিভাগের মন্ত্রী আর.জি. মামালিক নিযুক্ত করেন। বলবন সেনাদলকে নিয়মিত কাওয়াজ বা আরিজ করতে বাধ্য করতেন। 1287 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে গিয়াসুদ্দিন বলবনের মৃত্যু বরণ করেন। বলবন মৃত্যুর পূর্বে কনিষ্ঠ পুত্র বুখরা খানকে উত্তরাধিকারী মনোনীত করেন। বুখরা খান অসম্মত হলে মুহাম্মদের পুত্র
কায়ুস কায়িক কায়িককে উত্তরাধিকারী মনোনীত করা হয়। কায়িকবাদ গিয়াসউদ্দিনের বলবনের জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদের পুত্র কায়িক-স্কুরীকে বলবন সিংহাসনে মনোনীত করলেও দিল্লি কোতোয়াল ফখরুদ্দীনের পরামর্শে বলবনের মৃত্যুর পর তার কনিষ্ঠ পুত্র বুখরা খানের পুত্র মইজুদ্দিন কায়িকবাদ মাত্র ১৭ বছর বয়সে ১২৮৭ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। মইজুদ্দিন কায়িকবাদই দিল্লির একমাত্র সুলতান যিনি পিতা জীবিত থাকা সত্ত্বেও সুলতান পদ লাভ করেছিলেন। কায়িকবাদের প্রধানমন্ত্রী ছিলেন উচ্চাকাঙ্ক্ষী নিজামউদ্দিন, যাকে তিনি পরে বিষ প্রয়োগে হত্যা করেন। কায়িকবাদ বিলাস বাসনে লিপ্ত থাকার সুযোগে পাঞ্জাব মঙ্গোল নেতা তৈমুর খাঁ প্রবেশ করেন, তবে তুর্কি যোদ্ধা মালিক বজবজের দক্ষতায় ও যাত্রায় রক্ষা পান। মঙ্গোলদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অজুহাতে নিজামউদ্দিন কায়িক সরুকে হত্যা করেন। অতিরিক্ত সুরাপান ও ব্যভিচারের ফলে অসুস্থ এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে কায়িকবাদ কর্মদক্ষতা হারান এবং তুর্কি অভিজাতগণ তার ৩ বছরের পুত্র কায়ুমার্সকে সিংহাসনে বসান। তাকে দ্বিতীয় শামসুদ্দিন উপাধি দিয়ে রাজধানী চতুরা-ই-নাসিরি প্রাসাদে তার অভিষেক ক্রিয়া সম্পন্ন করা হয়। জালালউদ্দিন ফিরোজকে কায়ুমার্সের প্রতিনিধি নিযুক্ত করা হয় এবং তাকে শায়েস্তা খাঁ উপাধি প্রদান করা হয়। কায়িকবাদের প্রাসাদের নাম ছিল কিলোঘিরি। কায়িকবাদ ৩ মাস দিল্লিতে শাসনকার্য চালিয়েছিলেন। জালালউদ্দিনের জনৈক অনুচর কিলোঘিরি প্রাসাদে ঢুকিয়ে মরণাপন্ন কায়িকবাদকে বস্তাবন্দী করে যমুনার জলে নিক্ষেপ করেন। দাস বংশ বা মামলুক বংশের সর্বশেষ নৃপতি ছিলেন কায়ুমার্স। ১২৯০ খ্রিস্টাব্দে ১৩ই জুন জালালউদ্দিন শিশু কায়ুমার্সকে হত্যা করে নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন।